হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল স্কুলওয়ালা। আগের ভিডিওতে আমরা জেনেছি যে অষ্টম শ্রেণীর একাদশ অধ্যায় ওশিয়ানিয়া সম্পর্কে পার্ট 1 সম্বন্ধে। সেখানে আমরা ওশিয়ানিয়ার ভূপ্রকৃতি, সেখানে কিরকম নদ নদী আছে, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার ভূপ্রকৃতি সব সম্পর্কে জেনেছিলাম। আজকে আমরা জানবো যে এই ওশিয়ানিয়ায় জলবায়ু কিরকম, কি কি স্বাভাবিক উদ্ভিদ এখানে আছে সেই সম্পর্কে আজকে আমরা জানবো। চলো সেই সম্পর্কে শুরু করা যাক। আজকে আমাদের অষ্টম শ্রেণীর শেষ অধ্যায় ওশিয়ানিয়ার পার্ট 2 সম্পর্কে। চলো শুরু করা যাক। এই বইটি সকলের কাছেই আছে। এটা হচ্ছে অষ্টম শ্রেণীর বই। অষ্টম শ্রেণীর একাদশ নম্বর অধ্যায়, শেষ অধ্যায় ওশিয়ানিয়া সম্পর্কে আমরা আজকে পড়ছি। তো তার আজকে পার্ট 2 ভিডিও। যারা পার্ট 1 এখনো অব্দি দেখোনি তারা অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও পার্ট 1 সম্পর্কে। আচ্ছা, এই ম্যাপটি আমরা জানি যে এই ম্যাপটি আগের দিনও আমরা দেখেছিলাম। এই ম্যাপটি হচ্ছে ওশিয়ানিয়ার ম্যাপ। ওশিয়ানিয়া আমরা দেখেছিলাম যে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, তাই তো, এই সম্পর্কে আছে। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এই সম্পর্কে আছে, আমরা সব জেনেছিলাম। এই যে অস্ট্রেলিয়া সম্পর্কে আমরা জেনেছিলাম আগের দিন, নিউজিল্যান্ড সম্পর্কে জেনেছিলাম, তাই তো। চলো আজকে সেখানকার জলবায়ু কি কি, ওশিয়ানিয়ার জলবায়ুটা কিরকম। প্রত্যেক দেশেরই তো জলবায়ু থাকবে, ভিন্ন ভিন্ন জলবায়ু আছে, তাই তো। তো এখানকার জলবায়ুটা কিরকম সেই সম্পর্কে জেনে নেওয়া যাক। কি বলেছে দেখো, বলেছে যে ওশিয়ানিয়া উত্তরে উত্তর দ্বীপ থেকে দক্ষিণে স্টুয়ার্ট দ্বীপ পর্যন্ত বিস্তৃত। আমরা আগের ভিডিওতেই জেনেছি, আগের দিনেই জেনেছি যে ওশিয়ানিয়া হচ্ছে প্রচুর পরিমাণে অসংখ্য ছোট বড় দ্বীপ নিয়ে গঠিত। আমরা জেনেছি তো। এখানে কি বলা হয়েছে দেখো, যে ওশিয়ানিয়ার উত্তরে উত্তর দ্বীপ থেকে দক্ষিণে স্টুয়ার্ট দ্বীপ পর্যন্ত বিস্তৃত। ঠিক আছে। ফলে এই অঞ্চলে বিভিন্ন স্থানে জলবায়ুর পার্থক্য দেখা যায়। ছোট ছোট দ্বীপগুলির জলবায়ুতে সমুদ্রের প্রভাব বেশি দেখা যায়। আবার অস্ট্রেলিয়ার মতো বড় স্থলভাগের ভিতরে জলবায়ু চরম ভাবপন্ন হয়। এই পার্থক্যের জন্যই মহাদেশকে কয়েকটি জলবায়ু অঞ্চলে ভাগ করা হয়েছে। তাহলে কি বলছে যে ছোট ছোট যে দ্বীপগুলো আছে সেই ছোট ছোট দ্বীপে হচ্ছে কি জলবায়ু মানে সমুদ্রের প্রভাবটা বেশি পড়ে। ঠিক আছে, তাহলে সেখানে কি একটা আলাদা রকম জলবায়ু সৃষ্টি হয়, সমুদ্রের প্রভাব সেখানে বেশি সৃষ্টি হচ্ছে, প্রভাব পড়ছে। আবার কি বলেছে, বলছে স্থলভাগের ভেতরে আবার জলবায়ু হচ্ছে কি স্থলভাগের মধ্যে আবার জলবায়ু হচ্ছে কি চরম ভাবপন্ন। তাহলে আলাদা রকমের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে তো। তার উপর ভিত্তি করে এই জলবায়ুকে কটি ভাগে ভাগ করা হয়েছে। কি কি ভাগে ভাগ করা হয়েছে এই ছবিটা আমরা দেখবো। আগে কি কি ভাগে ভাগ করা হয়েছে দেখে নেওয়া যাক। বলছে নিরক্ষীয় জলবায়ু, ঠিক আছে, নিরক্ষীয় জলবায়ু, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু, এছাড়াও বিভিন্ন রকম ভাগে ভাগ করা হয়েছে, নাতিশীতোষ্ণ, ভূমধ্যসাগরীয় ইত্যাদি। কি বলেছে দেখো, নিরক্ষীয় জলবায়ু। নিরক্ষীয় জলবায়ু কি বলেছে, বলছে মেলানেশিয়া, পলিনেশিয়া, মাইক্রোনেশিয়া দ্বীপপুঞ্জগুলোতে নিরক্ষীয় জলবায়ু দেখা যায়। আমরা আগের দিনে ভূপ্রকৃতিকে কটি ভাগে ভাগ করা হয়েছে দেখেছিলাম, অস্ট্রেলেশিয়া, মেলানেশিয়া, মাইক্রোনেশিয়া, পলিনেশিয়া, তাই তো। এখানে কি বলা হয়েছে দেখো, যে নিরক্ষীয় জলবায়ুর মধ্যে কি মেলানেশিয়া, পলিনেশিয়া, মাইক্রোনেশিয়া দ্বীপপুঞ্জগুলোতে নিরক্ষীয় জলবায়ু দেখা যায়। তাহলে কোথায় কোথায়, মেলানেশিয়া, পলিনেশিয়া, মাইক্রোনেশিয়া এই দ্বীপপুঞ্জগুলোতে হচ্ছে নিরক্ষীয় জলবায়ুর প্রভাব লক্ষ্য করা যায়। সারা বছর উচ্চ তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস এবং বৃষ্টিপাত 200 সেমি, এখানে 200 সেমি এখানকার হচ্ছে জলবায়ুর বৈশিষ্ট্য। মানে এখানে তাপমাত্রাও বেশি, বৃষ্টিপাতের পরিমাণটাও বেশি। ঠিক আছে। এই নিরক্ষীয় জলবায়ুটা কোথায় অবস্থানে দেখে নেওয়া যাক। নিরক্ষীয় জলবায়ুটা আছেটা কোথায়, এই নিরক্ষীয় জলবায়ু বলছে, তাই তো। গ্রিন কালার গুলো যেগুলো দেখো, ডিপ গ্রিন, এই যে গ্রিন গ্রিন কালার জায়গাগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব হচ্ছে কি নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। এই যে এই অঞ্চল, এখানে, এখানে, এগুলো হচ্ছে কি নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। তাহলে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে আমরা বৈশিষ্ট্যটা কি পেলাম,
যে এখানে এইগুলো হচ্ছে পলিনেশিয়া, মেলানেশিয়া, মাইক্রোনেশিয়া, এই সমস্ত অঞ্চলে যে মানে এই সমস্ত দ্বীপপুঞ্জগুলোতে দ্বিরক্ষীয় জলবায়ু অঞ্চল লক্ষ্য করা যায়। ঠিক আছে, এখানকার উষ্ণতা হচ্ছে সারা বছর উষ্ণতার তাপমাত্রা হচ্ছে 28 ডিগ্রি সেলসিয়াস এবং বৃষ্টিপাত হচ্ছে 200 সেমি। ঠিক আছে, এবার বলছে কি ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চল। এই যে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চল কি বলেছে, অস্ট্রেলিয়ার উত্তর ও উত্তর পূর্বাংশে এই জলবায়ু লক্ষ্য করা যায়। তাহলে কোথায়? অস্ট্রেলিয়ার উত্তর ও উত্তর পূর্বাংশে এই জলবায়ু লক্ষ্য করা যায়। এখানকার শীতকাল শীতল ও শুষ্ক, আর গ্রীষ্মকাল মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয়। তাহলে এখানকার কি শীতকাল হচ্ছে শীতল ও শুষ্ক, আর গ্রীষ্মকাল মানে গরমকাল হচ্ছে মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয়। কি বলছে, বাৎসরিক গড় বৃষ্টিপাত 150 সেমি। তাহলে এখানকার গড় বৃষ্টিপাতের পরিমাণ কত? 150 সেমি। ঠিক আছে, তাহলে যদি বলা হয় যে ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্যগুলো কি কি, তখন আমরা কি বলবো? শীতকাল হচ্ছে শীতল শুষ্ক, গ্রীষ্মকাল হচ্ছে মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত লক্ষ্য করা যায় এবং বৃষ্টিপাতের পরিমাণ কিরকম? 150 সেমি। ঠিক আছে, এর অবস্থানটা কোথায়? ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চল, এর অবস্থানটা কোথায়? দেখো, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলে যে হালকা ইয়েলো, দেখো এই যে এলাকাটা দেখতে পাচ্ছ, এই যে হালকা ইয়েলো টাইপের এই যে অঞ্চলগুলো আছে, এগুলো হচ্ছে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চল। ঠিক আছে, কি বলেছে দেখো আরেকবার দেখি। ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর অঞ্চলে কি বলা হয়েছে, যে অস্ট্রেলিয়ার উত্তর ও উত্তর পূর্বাংশে, তাহলে কি দেখি একবার, অস্ট্রেলিয়ার উত্তর ও উত্তর পূর্বাংশে, তাহলে কি অস্ট্রেলিয়ার উত্তর উত্তর ও উত্তর পূর্বাংশে মিলিয়ে আমরা তো বই অনুযায়ী মেলাচ্ছি। কি বলেছে দেখো, অস্ট্রেলিয়া এর উত্তর আর উত্তর পূর্বাংশে মানে এই এলাকা জুড়ে যে জলবায়ু লক্ষ্য করা যায় তাকে বলা হয় ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চল। ঠিক আছে, এখানে এই জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানলাম। এবার কি জলবায়ু বলেছে দেখো, বলেছে নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চল। অস্ট্রেলিয়ার মারে ডার্লিং অববাহিকা ও পূর্ব উপকূলে, বলছে মারে ডার্লিং অববাহিকা ও পূর্ব উপকূলে ব্রিসবেনে এই জলবায়ু লক্ষ্য করা যায়। ঠিক আছে, তাহলে কোথায়? মারে ডার্লিং অববাহিকা ও পূর্ব উপকূলে ব্রিসবেনে এই জলবায়ু লক্ষ্য করা যায়। ঠিক আছে, আর কি বলেছে, এখানকার উপকূল অঞ্চলে সারা বছর আয়ন বায়ুর ও পশ্চিমা বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয়। কি উপকূলে সারা বছর কি আয়ন বায়ু মানে গ্রীষ্মকালে, আর পশ্চিমা বায়ু কি শীতকালে প্রবাহিত হয়, সে শীতকালের প্রভাবে বৃষ্টিপাত হয়। ঠিক আছে, তাহলে নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলে কি কি বৈশিষ্ট্য আমরা পেলাম? প্রথমত হচ্ছে যে অস্ট্রেলিয়ার মারে ডার্লিং অববাহিকা ও পূর্ব উপকূলে পূর্ব উপকূলের ব্রিসবেনে এই জলবায়ু লক্ষ্য করা যায়। বলছে মারে ডার্লিং অববাহিকা ও পূর্ব উপকূলে, দেখো এখানকার অবস্থানটা কি নাতিশীতোষ্ণ জলবায়ু পড়ছে। নাতিশীতোষ্ণ, এই যে মারে ডার্লিং অববাহিকা কিন্তু এই এই অঞ্চল মানে জুড়ে। ঠিক আছে, মারে ডার্লিং অববাহিকা পূর্ব উপকূল জুড়ে, মানে এই যে দেখছো ভায়োলেট অংশটা, এখান দিয়ে মারে ডার্লিং অববাহিকা প্রবাহিত হয়েছে এই দিক দিয়ে, আর পূর্ব উপকূল। ঠিক আছে, এই পূর্ব উপকূল বরাবর যে জলবায়ু অঞ্চল লক্ষ্য করা যায় তাই হচ্ছে নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চল। ঠিক আছে, নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলে বৈশিষ্ট্য না শীত না উষ্ণ। ঠিক আছে, মানে নাম শুনেই বোঝা যাচ্ছে। ঠিক আছে, বলেছে কি যে ওই জলবায়ু অঞ্চলে এখানে উপকূল সারা বছর আয়ন বায়ু গ্রীষ্মকালে ও পশ্চিমা বায়ু শীতকালে প্রভাবে বৃষ্টিপাত হয়। ঠিক আছে, এরপর কি ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল। কি বলেছে, বলছে অস্ট্রেলিয়ার উপকূল বৃষ্টি বাৎসরিক গড় বৃষ্টিপাত 75 সেমি। ঠিক আছে, অস্ট্রেলিয়ার উপকূল ঠিক আছে, অস্ট্রেলিয়ার উপকূল বরাবর অবস্থিত যা এখানে বৃষ্টিপাত হচ্ছে 75 সেমি। দেখো অস্ট্রেলিয়ার উপকূল, তোমরা ছবি দেখলে বুঝতেই পারবে কি বলা হচ্ছে। ঠিক আছে, তোমরা এখানে পড়েই বুঝে যাবে কোনটা কোথায় অবস্থিত। অস্ট্রেলিয়ার উপকূল মানে কি সমুদ্রের ধারে। তো উপকূল দেখো, এখানে যে উপকূলটা দেখা যাচ্ছে, এখানে উপকূল, এই যে এখানে উপকূল, আর কোথায় দেখা যাচ্ছে, এইগুলো কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে না। তাহলে কি উপকূল বরাবর,
ঠিক আছে, এই যে উপকূল বরাবর যে জলবায়ু অঞ্চলগুলো অবস্থান করছে, এই উপকূল বরাবর জলবায়ু অবস্থানকে বলা হচ্ছে কি, যে জলবায়ু লক্ষ্য করা যায় তাই হচ্ছে কি ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল। এখানকার বৃষ্টিপাত কত বললাম, 75 সেমি, তাই তো? আচ্ছা, আর কি জলবায়ু আছে দেখে নেওয়া যাক। আর জলবায়ু আছে হচ্ছে ক্রান্তীয় মরু ও মরুপ্রায় জলবায়ু। এটা আমরা সবাই জানি কি জলবায়ুর বৈশিষ্ট্য হতে যাচ্ছে। ক্রান্তীয় মরু ও মরুপ্রায় জলবায়ু কি বলেছে, যে অস্ট্রেলিয়ার মধ্য এবং পশ্চিমাংশে এই জলবায়ু লক্ষ্য করা যায়। তাহলে কি কোথায় লক্ষ্য করা যায়, বলছে অস্ট্রেলিয়ার মধ্যে, মানে অস্ট্রেলিয়ার মধ্যে এবং পশ্চিমাংশে মানে পশ্চিমে এই জলবায়ু লক্ষ্য করা যায়। এই জলবায়ু অঞ্চলে বৃষ্টিপাত হয় না বললেই চলে। আমরা জানি মরু জলবায়ু অঞ্চল মানে সেই জলবায়ু অঞ্চল হচ্ছে শুষ্ক প্রকৃতি, সেখানে বৃষ্টিপাত হয়ই না, তাই তো? তাই জন্য সেটা মরু, উষ্ণ, তাই তো? যেমন মরুভূমি, মরুভূমি অঞ্চলে কি বৃষ্টিপাত তো হয়ই না, তাহলে তার জলবায়ু কি মরু জলবায়ু অঞ্চলের অন্তর্গত হবে। তাহলে এই অবস্থানটা কোথায় বলেছে, অস্ট্রেলিয়ার মধ্য ও পশ্চিমাংশে এই জলবায়ুর অবস্থান লক্ষ্য করা যায়। আচ্ছা দেখে নেওয়া যাক, তোমরা নিজেরাই পারবে, বলো। অস্ট্রেলিয়ার মধ্য পশ্চিমাংশে, দেখো মধ্য মধ্য পশ্চিমাংশে, সরি, মধ্য আর হচ্ছে মধ্য পশ্চিমাংশ, মানে এই যে মধ্য পশ্চিমাংশ জুড়ে যে জলবায়ু লক্ষ্য করা যায় তাকেই আমরা বলছি কি মরু জলবায়ু অঞ্চল। তোমরা পড়েই বুঝতে পেরে যাবে সেই জলবায়ু অঞ্চলের অবস্থানটা কোথায়। তোমাদের কিন্তু ম্যাপ পয়েন্টিং করতে পারে, ঠিক আছে, যে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের কোথায় অবস্থান, তারপর মরু জলবায়ু অঞ্চলের কোথায় অবস্থান। তাই পড়বে যখন মনোযোগ দিয়ে পড়বে, যখনই পড়বে তখনই মাথায় আইডিয়া চলে আসবে যে অস্ট্রেলিয়ার মধ্য এবং পশ্চিমাংশ মানে কোনখানটা হতে পারে। মধ্য মানে মধ্য, বা পশ্চিমাংশ মানে পশ্চিম দিক, মধ্য পশ্চিমাংশ যে জলবায়ু অঞ্চল লক্ষ্য করা যায় তাকে আমরা বলবো কি মরু জলবায়ু অঞ্চল, তাই তো? আবার কি দেখো, আবার বলা হয়েছে, দেখো এটা হচ্ছে কি নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চল। নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চল আমরা কি বললাম, মারে ডার্লিং অববাহিকা এবং পূর্বাংশ জুড়ে, পূর্ব উপকূল জুড়ে, তাই তো? মারে ডার্লিং অববাহিকা এবং পূর্ব উপকূল জুড়ে যে জলবায়ু দেখা যায় তাকে আমরা বলি নাতিশীতোষ্ণ জলবায়ু। ভূমধ্যসাগরীয় জলবায়ু কি অঞ্চল পড়লাম, উপকূল বরাবর, উপকূল বরাবর যে জলবায়ু অঞ্চল লক্ষ্য করা যায় তাকে আমরা বলি হচ্ছে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল, তাই তো? ক্রান্তীয় মরু জলবায়ু অঞ্চল আমরা কি পড়লাম, পশ্চিমাংশ মধ্যাংশ এবং মধ্য পশ্চিম জুড়ে যে অঞ্চল মানে যে জলবায়ু লক্ষ্য করা যায় তাকে বলা হয় মরু জলবায়ু অঞ্চল। ঠিক আছে, তাহলে এরকম ভাবেই তো বুঝে যাবো, এরকম ভাবেই তো মানে পড়ার মধ্যেই তো আইডিয়া হয়ে যাচ্ছে কোথায় কি জলবায়ু অঞ্চল লক্ষ্য করা যাচ্ছে, তাই তো? তাই পড়ার সাথে সাথে ছবিটাও কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে, কোনটা কোন দিক মনে রাখলেই হবে। যেমন এটা উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, এটা মনে রাখলেই হবে, ঠিক আছে? এবার কি বলেছে দেখো, আরেকটা জলবায়ু বলেছে, সেটা হচ্ছে কি ব্রিটিশ জলবায়ু। কি বলেছে ব্রিটিশ জলবায়ুতে, দেখো বলছে দক্ষিণ পূর্ব অস্ট্রেলিয়া, তাসমানিয়া, নিউজিল্যান্ডে এই জলবায়ু লক্ষ্য করা যায়। দক্ষিণ পূর্ব অস্ট্রেলিয়া মানে কোন দিকটা হতে পারে, দক্ষিণ পূর্ব অস্ট্রেলিয়া, তাসমানিয়া, নিউজিল্যান্ডে এই জলবায়ু লক্ষ্য করা যায়। তাহলে ব্রিটিশ জলবায়ু হচ্ছে আরেকটা জলবায়ু যা হচ্ছে দক্ষিণ পূর্ব অস্ট্রেলিয়া। দক্ষিণ পূর্ব অস্ট্রেলিয়া দেখা যাক দক্ষিণ পূর্ব অস্ট্রেলিয়া কোনটা হচ্ছে, দক্ষিণ পূর্ব, দক্ষিণ এটা, পূর্ব এটা, মানে এই বরাবর, এই বরাবর। দেখো এই যে পিঙ্ক কালারের আমরা দেখতে পাচ্ছি না, দক্ষিণ দক্ষিণ পূর্ব, মানে এই যে পিঙ্ক কালারের আমরা দেখতে পাচ্ছি না, বলেছে কি, বলেছে ব্রিটিশ জলবায়ু অঞ্চল, ঠিক আছে? তাহলে তো আমি পড়েই তো বুঝতে পেরে গেলাম, শুধুমাত্র দিকগুলো আমাকে মনে রাখতে হবে, ঠিক আছে? দক্ষিণ পূর্ব, তাহলে দক্ষিণ এটা, পূর্ব দিক এটা, তাহলে দক্ষিণ পূর্বের দিকে এগুলোই পড়ছে, পড়ছে তো? দক্ষিণ পূর্ব এদিকেই তো পড়ছে, তাহলে দক্ষিণ পূর্ব জলবায়ু মানে দক্ষিণ পূর্ব দিকে যে জলবায়ু অঞ্চল অবস্থিত তাকে আমরা বলছি কি ব্রিটিশ জলবায়ু অঞ্চল। এই সমস্ত জায়গায় হচ্ছে কি ব্রিটিশ জলবায়ু অঞ্চল লক্ষ্য করা যায়। ব্রিটিশ জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্যটা কি বলেছে দেখো, বলেছে গ্রীষ্মকালে হালকা উষ্ণ 15 ডিগ্রি সেলসিয়াস, আর শীতকালে বেশ শীত 5 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? তাহলে কি দেখো, গ্রীষ্মকালে হচ্ছে হালকা উষ্ণ, ঠিক আছে, উষ্ণতা হচ্ছে 15 ডিগ্রি সেন্টিগ্রেড, আর শীতকালে হচ্ছে বেশ শীত মানে 5 ডিগ্রি সেলসিয়াস, মানে এই জলবায়ু অঞ্চল হচ্ছে শীতল প্রকৃতির জলবায়ু,
ঠিক আছে, এখানে গরমকাল তেমন দেখা যায় না, যদিও বা আসে তার উষ্ণতা দেখো হালকা উষ্ণ, 15 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কি তার উষ্ণতাটা হচ্ছে কি কম, তাই তো। আর দেখো শীতকালে হচ্ছে 5 ডিগ্রি, তাহলে তার কি বেশ শীতল। আর কি বলেছে দেখো, পশ্চিমা বায়ুর প্রভাবে এখানে সারা বছর প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়, প্রায় 200 সেমি। তাহলে কি এই জলবায়ু অঞ্চল যেমন শীত আছে তেমন বৃষ্টিপাতও আছে। কিরকম বৃষ্টিপাত? 200 সেমিও বৃষ্টিপাত হয়। ঠিক আছে, এবার কি এবার আমরা জলবায়ু সম্পর্কে জানলাম। এবার হচ্ছে স্বাভাবিক উদ্ভিদ। সরি, বলছে স্বাভাবিক উদ্ভিদ। স্বাভাবিক উদ্ভিদ কি বলেছে? আমরা এতক্ষণ ধরে জলবায়ু সম্পর্কে জানলাম। কি কি জলবায়ু জানলাম? নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, ক্রান্তীয় জলবায়ু অঞ্চল, মরু জলবায়ু অঞ্চল, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল, ব্রিটিশ জলবায়ু অঞ্চল, সেই সম্পর্কে জানলাম, তাদের বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম, এবং খুব একটা ইম্পর্টেন্ট বিষয় তাদের অবস্থান সম্পর্কে জানলাম। কোন জলবায়ুটা কোন জায়গায় অবস্থিত, কোন কোন অঞ্চলের মধ্যে অবস্থিত, সেই সম্পর্কে জানলাম। ঠিক আছে, আর আমরা শিখলাম কি করে আমরা নোটিফাই করব যে এটা এই দিকটা, যেটা এই দিকটা, কিভাবে আমরা সহজে মনে রাখবো সেই সম্পর্কে আমরা জানলাম। এবার হচ্ছে স্বাভাবিক উদ্ভিদ। কি কি স্বাভাবিক উদ্ভিদ এখানে লক্ষ্য করা যায়? বিভিন্ন রকম জলবায়ু দেখলাম আমরা, তাহলে বিভিন্ন রকম জলবায়ু যেহেতু বিভিন্ন রকম উদ্ভিদও লক্ষ্য করা যাবে, বিভিন্ন রকম অরণ্যও লক্ষ্য করা যাবে, তাই না? কি বলেছে দেখো, বলছে জলবায়ুর তারতম্যের কারণে ওশিয়ানিয়ার বিভিন্ন অঞ্চলে বনভূমির পার্থক্য লক্ষ্য করা যায়। কি কি এবার পার্থক্য লক্ষ্য করা যায় দেখো, বলছে ক্রান্তীয় চিরহরিত অরণ্য। কি বলেছে? মেলানেশিয়া, মাইক্রোনেশিয়ার, পলিনেশিয়ার বিভিন্ন দ্বীপে উষ্ণতা উষ্ণতা ও আর্দ্রতা বেশি হওয়ায় ঘন চিরহরিত বনভূমি সৃষ্টি হয়েছে। আগে বলতো এই সমস্ত অঞ্চলে কোন জলবায়ু আমরা দেখেছিলাম? কি বললাম এতক্ষণ? কি জলবায়ু আমরা দেখলাম? কি জলবায়ু আমরা সেখানে দেখলাম? বলো, পারবে? কি জলবায়ু আমরা দেখলাম সেখানে? সেখানে আমরা দেখলাম, দেখো আবার দেখাচ্ছি তোমাদেরকে, সেখানে আমরা দেখলাম হচ্ছে নিরক্ষীয় জলবায়ু। দেখো মেলানেশিয়া, পলিনেশিয়া, মাইক্রোনেশিয়া অঞ্চলে হচ্ছে কি নিরক্ষীয় জলবায়ু। তাহলে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে কি কি রকম উদ্ভিদ লক্ষ্য করা যাচ্ছে? বলছে মেলানেশিয়া, মাইক্রোনেশিয়া, পলিনেশিয়া বিভিন্ন দ্বীপে হচ্ছে উষ্ণতা ও আর্দ্রতা বেশি হওয়ায় ঘন চিরহরিত বনভূমি লক্ষ্য করা যায়। ঠিক আছে, তাহলে এখানে কি ঘন চিরহরিত বনভূমি লক্ষ্য করা যাচ্ছে। ঠিক আছে, এখানে মেহগনি, পাম, অ্যাবনি প্রভৃতি গাছ জন্মায়। ঠিক আছে, 2 নম্বর, তাহলে এর অবস্থানটা কোথায়? ক্রান্তীয় চিরহরিত অরণ্য। এর অবস্থানটা কোথায়? দেখো যেখানে আমরা ত্রিরক্ষীয় জলবায়ুর অবস্থান দেখেছিলাম ঠিক সেই অঞ্চলেই কিন্তু এই উদ্ভিদ লক্ষ্য করা যায়, নিরক্ষীয় চিরহরিত উদ্ভিদ। তাহলে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে আমরা কি দেখলাম? ক্রান্তীয় চিরহরিত অরণ্য আমরা লক্ষ্য করছি, যার বৈশিষ্ট্য হচ্ছে কি এখানে প্রচুর পরিমাণে চিরহরিত বনভূমির সৃষ্টি হয়েছে। এখানে মেহগনি, পাম, এবনি প্রভৃতি গাছ জন্মায়। সেকেন্ড কি বলেছে? ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য। ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য কি বলেছে? ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য কি বলেছে? বলেছে অস্ট্রেলিয়ার উত্তর ও উত্তর পূর্ব দিকে মৌসুমী জলবায়ুর প্রভাবে পর্ণমোচী জাতীয় বনভূমি লক্ষ্য করা যায়। পাম, বার্চ, সিডার প্রভৃতি বাঁশ এখানে জন্মায়। ঠিক আছে, তাহলে কি বললাম? যে ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য কোথায়? অস্ট্রেলিয়ার উত্তর ও উত্তর পূর্ব দিকে। আচ্ছা, ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য কি জানলাম? যে অস্ট্রেলিয়ার উত্তর ও উত্তর পূর্ব দিকে, উত্তর ও উত্তর পূর্ব দিকে। দেখো উত্তর প্লাস উত্তর, উত্তর পূর্ব দিকে, এই যে এই জায়গাতেও, তাহলে উত্তর উত্তর পূর্ব দিকে যে অরণ্য লক্ষ্য করা যাচ্ছে তাকে আমরা বলছি যে ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য। এখানে হচ্ছে বৈশিষ্ট্য কি, এখানে প্রচুর পরিমাণে পর্ণমোচী উদ্ভিদ লক্ষ্য করা যায়, বনভূমি দেখা যায়, যেমন পাম, বার্চ, সিডার, বাঁশ ইত্যাদি। নেক্সট কি আছে দেখো, নাতিশীতোষ্ণ অরণ্য।
কি বলেছে? নাতিশীতোষ্ণ অরণ্য। আচ্ছা, নাতিশীতোষ্ণ অরণ্য, নাতিশীতোষ্ণ অরণ্যের অবস্থানটা কোথায়? কি বলেছে দেখো, বলছে পূর্ব অস্ট্রেলিয়ার তাসমানিয়া, পূর্ব অস্ট্রেলিয়ার হচ্ছে কি তাসমানিয়া, আচ্ছা পূর্ব অস্ট্রেলিয়ার তাসমানিয়া ও নিউজিল্যান্ডে বৃহৎ পাতা যুক্ত নাতিশীতোষ্ণ পর্ণমোচী উদ্ভিদ লক্ষ্য করা যায়। তাহলে কি বলেছে? পূর্ব অস্ট্রেলিয়ার তাসমানিয়া আর নিউজিল্যান্ডে বৃহৎ পাতাযুক্ত নাতিশীতোষ্ণ পর্ণমোচী উদ্ভিদ লক্ষ্য করা যায়। ঠিক আছে, তাহলে কি বলেছে? বলছে তাসমানিয়া আর হচ্ছে নিউজিল্যান্ডের বৃহৎ পাতাযুক্ত নাতিশীতোষ্ণ জলবায়ু লক্ষ্য করা যায়। আচ্ছা, এরা শীতের আগে পাতা ঝরিয়ে দেয়। ওক, ম্যাপল, পপলার, এলেম এখানকার প্রধান প্রধান উদ্ভিদ। ঠিক আছে, তাহলে এখানকার প্রধান প্রধান উদ্ভিদ কি? ওক, ম্যাপল, পপলার, এলাম এখানকার হচ্ছে প্রধান প্রধান উদ্ভিদ। অবস্থানটা কোথায়? অবস্থানটা নাতিশীতোষ্ণ অরণ্য। এই যে নাতিশীতোষ্ণ অরণ্য দেখতে পাচ্ছ। আচ্ছা, ক্রান্তীয় তৃণভূমিতে আমরা কি জানলাম? যে অস্ট্রেলিয়ার উত্তরে, তাই তো, অস্ট্রেলিয়ার উত্তরে কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে বড় বড় ঘাস জন্মায়। ঠিক আছে, অস্ট্রেলিয়ার এই অঞ্চলে পার্কল্যান্ড সাভানা নামে পরিচিত। খুব ইম্পর্টেন্ট, পার্কল্যান্ড সাভানা কি, মানে কোন অঞ্চলটাকে বলা হয়? ক্রান্তীয় তৃণভূমি। ঠিক আছে, কেন বলা হয়? বলছে এখানে বড় বড় ঘাস জন্মায়। কেন? কম কম বৃষ্টিপাত। তাহলে তো কি মানে খুব বড় বড় গাছ এখানে লক্ষ্য করা যায় না, ঘাস জাতীয় উদ্ভিদ এখানে লক্ষ্য করা যায়, তাই তো? বড় বড় ঘাস এখানে লক্ষ্য করা যাওয়ার কারণে একে পার্কল্যান্ড সাভানা বলা হয়ে থাকে। এই তৃণভূমিতে মাঝে মাঝে ইউক্যালিপটাস, জুরা জাতীয় গাছ দেখতে পাওয়া যায়। তাহলে কি মাঝে মধ্যে কি ইউক্যালিপটাস, জুরা এই জাতীয় উদ্ভিদ লক্ষ্য করা যায়। এবার হচ্ছে কি ক্রান্তীয় তৃণভূমি। ক্রান্তীয় তৃণভূমির অবস্থানটা কোথায়? ক্রান্তীয় তৃণভূমি, ক্রান্তীয় তৃণভূমি এই যে এটা। ঠিক আছে, এই যে অঞ্চলটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ক্রান্তীয় তৃণভূমি, ক্রান্তীয় তৃণভূমি অঞ্চল। ঠিক আছে, এবার কি বলেছে দেখো, নাতিশীতোষ্ণ তৃণভূমি। বলছে কি গ্রেট ডিভাইডিং রেঞ্জের পশ্চিম দিকে মারে ডার্লিং অববাহিকায় ছোট ছোট ঘাসের বিশাল তৃণভূমি লক্ষ্য করা যায়। এখানে বড় ঘাস লক্ষ্য করা যায়, এখানে হচ্ছে ছোট ছোট ঘাস লক্ষ্য করা যায়। ঠিক আছে, কি বলছে? গ্রেট ডিভাইডিং রেঞ্জের পশ্চিম দিকে মারে ডার্লিং অববাহিকায় ছোট ছোট ঘাসের বিশাল তৃণভূমি লক্ষ্য করা যায়। এই তৃণভূমি ডাউন্স নামে পরিচিত। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ডাউন্স কি? ডাউন্স কি? ঠিক আছে, তাহলে ডাউন্স কি আমরা কি বলবো? গ্রেট ডিভাইডিং রেঞ্জের পশ্চিম দিকে মারে ডার্লিং অববাহিকায় ছোট ছোট ঘাসের বিশাল তৃণভূমি লক্ষ্য করা যায়, তাকে আমরা ডাউন্স বলি। ছোট ছোট ঘাস বলে তাকে ডাউন্স বলছে। ঠিক আছে, তাকে আমরা কি বলি? ডাউন্স, ডাউন্স বলছি। এই নাতিশীতোষ্ণ জলবায়ু অবস্থানে মানে অবস্থানটা কোথায়? নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলের অবস্থানটা কোথায়? এই যে নীল কালারটা দেখতে পাচ্ছ, স্কাই কালার, এটা হচ্ছে নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চল। ঠিক আছে, তাহলে নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলে কি আমরা ডাউন্স, ডাউন্স কেন বলা হয়? ছোট ছোট ঘাস এখানে লক্ষ্য করা যায়। ঠিক আছে, এই কারণে একে ডাউন্স তৃণভূমি বলা হয়ে থাকে। তারপর নেক্সট কি? মরু উদ্ভিদ। মরু উদ্ভিদ আমরা জানি এটা খুবই খুবই সিম্পল ব্যাপার। যেখানে মরু জলবায়ু অঞ্চল লক্ষ্য করা গেছে সেখানে হচ্ছে মরু উদ্ভিদ লক্ষ্য করা যাবে। মরু উদ্ভিদ কি বলেছে দেখো, বলেছে যে অস্ট্রেলিয়ার পশ্চিমের মরুভূমি অঞ্চলে কম বৃষ্টিপাতের কারণে ক্যাকটাস, মালাগার, লবণাম্ব ইত্যাদি ঝোপঝাড় জাতীয় উদ্ভিদ লক্ষ্য করা যায়। মরুভূমি অঞ্চল, সেখানে কি জল নেই, বৃষ্টিপাত নেই, বৃষ্টিপাত নেই, বৃষ্টিপাত না হওয়ার কারণে জল নেই।
মানে উষ্ণতাযুক্ত অঞ্চল। সেই অঞ্চলে কি বলেছে, কম বৃষ্টিপাতের কারণে কি কি জাতীয় উদ্ভিদ লক্ষ্য করা যায়। আগেও আমরা পড়েছি যেখানে কম বৃষ্টিপাত সেখানে হচ্ছে ক্যাকটাস, ফরিমনসা, কাঁটা জাতীয় উদ্ভিদ বেশি জন্মাবে, কারণ অতিরিক্ত উষ্ণতার কারণে চিরসবুজ গাছ ওখানে দেখা যায় না। জলের অভাব, কি করে চিরসবুজ গাছ দেখতে পাওয়া যাবে? যেখানে জলের আধিক্যতা বেশি সেখানেই তো চিরসবুজ উদ্ভিদের সৃষ্টি বেশি হবে। যেখানে জলই নেই সেখানে কি করে চিরসবুজ উদ্ভিদ সৃষ্টি হবে বলো? সেখানে তো কাঁটা জাতীয় উদ্ভিদেরই সৃষ্টি হবে, তাই তো। আর বিশেষভাবে এখানে অভিযোজনগত কারণে সেখানে কাঁটা জাতীয় উদ্ভিদ লক্ষ্য করা যায়। ঠিক আছে, কি বলেছে দেখো, কি কি উদ্ভিদ এখানে দেখতে পাওয়া যায়। দেখো বলেছে মালাগার, ক্যাকটাস, লবলাম্ব ঝোপঝাড় এখানে লক্ষ্য করা যায়। মানে অবস্থানটা কি কোথায় হবে? অবস্থানটা তোমরা ভালো করে বুঝতে যাচ্ছ, মরু জলবায়ু যেখানে অবস্থান ঘটেছে সেখানেই তার অবস্থান হবে। মরু জলবায়ু, এই যে আমরা কি বলেছিলাম যে অস্ট্রেলিয়ার মধ্য ও পশ্চিমাংশে, তাই তো। দেখো এই পুরো জলবায়ু মানে পুরো অঞ্চলটা ছিল মরু জলবায়ু অঞ্চল। মরু জলবায়ু অঞ্চলে মরু উদ্ভিদই লক্ষ্য করা যাচ্ছে, স্বাভাবিক উদ্ভিদ, তোমরা না দেখেও বলে দিতে পারবে। এবার আর কি আছে দেখো, এবার হচ্ছে ভূমধ্যসাগরীয় উদ্ভিদ। ঠিক আছে, কি বলেছে দেখো, এক মিনিট, ভূমধ্যসাগরীয় উদ্ভিদ বললাম তোমরা। কি বলেছে দেখো, অস্ট্রেলিয়ার দক্ষিণাংশে বিক্ষিপ্তভাবে এই বনভূমি গড়ে উঠেছে। জারা, কারি, ব্লু গ্লাম প্রভৃতি এর প্রধান উদ্ভিদ। অস্ট্রেলিয়ার দক্ষিণাংশে বিক্ষিপ্তভাবে এই বনভূমি লক্ষ্য করেছে, মানে বিক্ষিপ্তভাবে এই বনভূমি গড়ে উঠেছে। চলো দেখে নেওয়া যাক কোথায় আছে। এই যে বিক্ষিপ্তভাবে গড়ে উঠেছে, এই বনভূমিটা কি জানলাম, ভূমধ্যসাগরীয়, এই যে ডিপ গ্রিন। ঠিক আছে, এই বনভূমিটা আমরা কি জানলাম, এই বনভূমিটির নাম হচ্ছে ভূমধ্যসাগরীয় উদ্ভিদ। ঠিক আছে, ভূমধ্যসাগরীয় উদ্ভিদ কোথায় দেখতে পেলাম, কোথায় ভূমধ্যসাগরীয় অরণ্য দেখতে পেলাম, ওইসব সম্পর্কে আমরা জানলাম। এবার হচ্ছে কি মারে ডার্লিং অববাহিকা, প্রধান নদী, তাই তো, ওশিয়ানিয়ার প্রধান নদী। কি বলেছে, বলছে মারে ডার্লিং অববাহিকা কি, তার ভূপ্রকৃতি কিরকম, তার সীমা আয়তন কি, সে সম্পর্কে জানবো। কি বলেছে দেখো, অস্ট্রেলিয়ার পূর্বে গ্রেট ডিভাইডিং রেঞ্জ আর পশ্চিমে মালভূমি অঞ্চল, এদের মাঝে অবস্থিত মধ্যভাগের সমভূমি। এই সমভূমির দক্ষিণাংশে অস্ট্রেলিয়ার দক্ষিণ পূর্ব মারে আর প্রধান উপনদী হচ্ছে ডার্লিং এবং অন্যান্য উপনদী নিয়ে যে সমভূমি গঠন করেছে তাকে বলা হচ্ছে মারে ডার্লিং অববাহিকা নামে পরিচিত। ঠিক আছে, বলছে এই অঞ্চলে অস্ট্রেলিয়ার সবথেকে সমৃদ্ধ, ঘন বসতিপূর্ণ, উন্নত অঞ্চল। কৃষি ও পশুপালনের জন্য এই অঞ্চল পৃথিবী বিখ্যাত। কেন বলতো কৃষি পশুপালনে উন্নত, সে সম্পর্কে আমরা জানবো। ঘন জনবসতিপূর্ণ কেন বলতো, আরে জল আছে তো, মারে ডার্লিং অববাহিকা প্রধান নদী, জল আছে, মানুষ যেখানে জল থাকবে সেখানেই তো বসতি স্থাপন করবে, তাই না। জলের আধিক্যতা যেখানে বেশি থাকবে, জল হচ্ছে তো জীবন আমাদের, তাই না, জল হচ্ছে আমাদের জীবন, তাই তো। তাহলে জল হচ্ছে আমাদের জীবন, তাহলে জীবন যেখানে থাকবে, জল যেখানে থাকবে সেখানে তো আমরা নানান রকম কিছু করতে পারবো, আমরা খেতে পারবো, পশুপালন করতে পারবো, কৃষি কাজ করতে পারবো, শিল্প করতে পারবো, তাহলে তো মানুষের আর্থিকতা সেখানে প্রচুর থাকবে। মানুষের সব থেকে বড় কথা, মানুষের জীবন হচ্ছে জল, জল না খেয়ে মানুষ বাঁচবে কি করে? আমরা কি জল না খেয়ে বাঁচতে পারি? তাহলে জল যেখানে বেশি থাকবে সেখানে মানুষের বেশি জনবসতিপূর্ণ হবে, সেখানে মানুষ বসবাস করবে, তাই তো। তাই সেই অঞ্চল ঘন জনবসতিপূর্ণ। এছাড়া কি বলেছে দেখো, সীমা আয়তন, সীমা কি আয়তন, এই সীমা কি বলবো, আয়তন কি আছে। বলেছে অঞ্চলটি 24 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ থেকে 39 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ এবং 138 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা থেকে 149 ডিগ্রি পূর্ব দ্রাঘিমার মধ্যে বিস্তৃত। ঠিক আছে, এটা হচ্ছে তার অবস্থান। এই অববাহিকার উত্তর আর পূর্ব দিকে আছে গ্রেট ডিভাইডিং রেঞ্জ, পশ্চিমে রয়েছে লফট রেঞ্জ,
ব্যারিয়ার রেঞ্জ, গ্রে রেঞ্জ, আর দক্ষিণে আছে গ্রেট অস্ট্রেলিয়ার বাইট। তাহলে সীমা কি 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 দিয়ে ঘেরা? কি বলেছে দেখো, প্রথমেই আছে হচ্ছে পূর্বে, পূর্বে কি আছে? গ্রেট ডিভাইডিং রেঞ্জ, পশ্চিমে রয়েছে লফটি রেঞ্জ, ব্যারিয়ার রেঞ্জ, গ্রে রেঞ্জ, আর দক্ষিণে আছে গ্রেট অস্ট্রেলিয়ার বাইট। এই অববাহিকা অস্ট্রেলিয়ার প্রায় 20 ভাগ অংশ, মানে 20 ভাগ স্থান জুড়ে অবস্থান করছে। চলো একটা, এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এই যে অববাহিকা হচ্ছে মারে ডার্লিং অববাহিকা। এখান দিয়ে হচ্ছে মারে ডার্লিং নদী প্রবাহিত হয়েছে। মূল কথা বলতে গেলে মারে ডার্লিং যে নদী প্রবাহিত হয়েছে সেই চারিপাশের অঞ্চলকে আমরা বলি মারে ডার্লিং অববাহিকা। ঠিক আছে, অববাহিকা হচ্ছে সেই যে নদী, মারে ডার্লিং নদী প্রবাহিত হয়েছে তার আশেপাশের অঞ্চল নিয়ে গঠিত হচ্ছে মারে ডার্লিং অববাহিকা। তাহলে মারে ডার্লিং নদী যে অঞ্চলের মধ্যে প্রবাহিত হয়েছে সেটাই হচ্ছে তার সেটা হচ্ছে মারে ডার্লিং অববাহিকা। তাহলে এটা কি মারে ডার্লিং অববাহিকা। ঠিক আছে, এবার কি বলেছে দেখো, মারে ডার্লিং অববাহিকার সীমা, সীমা সম্পর্কে আমরা জানলাম তো, আয়তন সম্পর্কে জানলাম। ঠিক আছে, বলছে 20 ভাগ স্থান, অস্ট্রেলিয়ার প্রায় 20 ভাগ স্থানই জুড়ে অবস্থান করছে মারে ডার্লিং। দেখো 20 ভাগই তো, মানে এটা যদি 100 ভাগ হয় পুরোটা, তাহলে 20 ভাগটা তো ওই মানে অববাহিকা জুড়েই তো অবস্থান করছে, তাই না? তারপর কি বলেছে দেখো, বলছে ভূপ্রকৃতি, এই অঞ্চলে ভূপ্রকৃতি কিরকম? বলছে এই অববাহিকা একটি নিম্ন সমতল ভূমি। তাহলে কি এই অববাহিকা হচ্ছে নিম্ন সমতল ভূমি। মারে ডার্লিং নদী দীর্ঘদিন ধরে পলি জমা করে। নদী মানে সেই জায়গাতে পলি জমা হবে। নদী যাচ্ছে, স্রোত বইছে, তাহলে নদী যা বয়ে আনছে, নদী তো পলি বয়ে আনবে, পলির সাথে নুড়ি পাথর বালি সব বয়ে আনবে, তো পলি জমা হচ্ছে সেখানে, অববাহিকায় পলি জমা হবে। কেন বলতো? নদীর অববাহিকা অত উন্নত প্রকৃতির হয়, মানে মৃত্তিকা অত উন্নতি হয়, কারণ নদী হচ্ছে পলি বয়ে আনে, পলি জমা হওয়ার কারণে ওই পলিটা পলি মৃত্তিকা, তাহলে সেখানে প্রচুর পরিমাণে চাষ হয়, তাই তো, পলি নিয়ে আসার কারণে। বলছে মারে ডার্লিং নদী দীর্ঘদিন ধরে পলি জমা করে এই সমভূমি গঠন করেছে। এই অঞ্চলের গড় উচ্চতা 100 থেকে 200 মিটার। এই অববাহিকা মধ্যভাগ থেকে ক্রমশ পশ্চিম ও পূর্ব দিকে উঁচু হয়ে গেছে। ঠিক আছে, মধ্যভাগ থেকে পূর্ব দিক থেকে উঁচু হয়ে গেছে এই অববাহিকা। ঠিক আছে, এবার কি বলছে নদ নদী, এখানকার নদ নদী কি আছে? এই অববাহিকার প্রধান নদী হচ্ছে মারে ডার্লিং। মারে ডার্লিং অববাহিকার প্রধান নদী তো মারে ডার্লিংই হবে। মারে ডার্লিং যেখান দিয়ে প্রবাহিত হয়েছে তার অববাহিকাটাই হচ্ছে মারে ডার্লিং অববাহিকা, তাই তো। বলছে ডার্লিং হলো মারের উপনদী, তাহলে মারের উপনদীর নাম কি? ডার্লিং। ঠিক আছে, মার হচ্ছে প্রধান নদী, উপনদী হচ্ছে ডার্লিং, এটা দুজনকে নিয়ে তৈরি হয়েছে মারে ডার্লিং। ঠিক আছে, মারের উৎপত্তি হয়েছে অস্ট্রেলিয়ান আল্পস পর্বত থেকে, আর ডার্লিং এর সৃষ্টি হয়েছে নিউ ইংল্যান্ডের রেঞ্জ থেকে। খুব ইম্পর্টেন্ট এই মারে আর ডার্লিং, এদের উৎপত্তিটা কোথায়? যেহেতু এটাই হচ্ছে একমাত্র প্রধান নদী, তাহলে এদের উৎপত্তিটা কোথায়? মারের সৃষ্টি হয়েছে কি? মারের সৃষ্টি হচ্ছে, আমরা কি জানলাম যে অস্ট্রেলিয়ান আল্পস থেকে, আর ডার্লিং এর সৃষ্টি হয়েছে কি? নিউ ইংল্যান্ডের রেঞ্জ থেকে। ঠিক আছে, এই দুই নদী ওয়েন্টওয়ার্থ শহরের কাছে মিলিত হয়েছে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে এই দুই নদী কোথায় গিয়ে মিলিত হয়েছে? এই দুই নদী হচ্ছে ওয়েন্টওয়ার্থ শহরের কাছে মিলিত হয়েছে। এরপর এই মিলিত প্রবাহ দক্ষিণ পশ্চিম, আচ্ছা, তারপরে এই প্রবাহ দক্ষিণ পশ্চিম, এই প্রবাহ হচ্ছে কি দক্ষিণ পশ্চিম দিকে প্রবাহিত হয়ে এনকাউন্টার, সরি এটা একটু প্রবলেম হচ্ছে, হ্যাঁ, এই যে এনকাউন্টার উপসাগরে এসে পড়েছে। তাহলে খুব এখানে প্রচুর ইম্পর্টেন্ট প্রশ্ন আছে যে মারে কোথা থেকে সৃষ্টি হয়েছে, ডার্লিং কোথা থেকে সৃষ্টি হয়েছে। মারে ডার্লিং নদী, দুটো নদী কোথায় কোথায় মিলিত হয়েছে? ওয়েন্টওয়ার্থ শহরের কাছে মিলিত হয়েছে, ওয়েন্টওয়ার্থ শহরের কাছে মিলিত হয়েছে। এরপর এই মিলিত প্রবাহ দক্ষিণ পশ্চিমে প্রবাহিত হয়ে এনকাউন্টার উপসাগরে এসে
পড়েছে, প্রচুর পরিমাণে শর্ট প্রশ্ন আছে, ঠিক আছে। আর কি বলেছে দেখো, জলবায়ু, এখানকার জলবায়ুটা কি, এখানে আমরা দেখতে পাচ্ছি নদীর অববাহিকা, তাই তো, তাহলে এখানকার জলবায়ুটা কিরকম হবে দেখো। বলেছে এই জলবায়ু মানে এই অববাহিকার জলবায়ু মূলত নাতিশীতোষ্ণ প্রকৃতি, মানে সেখানে না শীত না উষ্ণ, মনোরম জলবায়ু। গ্রীষ্মকাল ও শীতকালে গড় তাপমাত্রা থাকে যথাক্রমে 25 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 10 ডিগ্রি সেন্টিগ্রেড। গ্রেট ডিভাইডিং রেঞ্জের পশ্চিমে বৃষ্টিচ্ছায় অঞ্চলের অবস্থিত বলে বৃষ্টিপাতের পরিমাণ কম, বছরে মাত্র 50 সেমি থেকে 75 সেমি, ঠিক আছে। আর কি বলেছে, দক্ষিণে সমুদ্র উপকূলে ভূমধ্যসাগরীয় জলবায়ু লক্ষ্য করা যায়। তাহলে এখানে কি কি জলবায়ু আমরা দেখতে পেলাম, যে হচ্ছে মূলত নাতিশীতোষ্ণ প্রকৃতির। গ্রীষ্মকাল ও শীতকালে গড় তাপমাত্রা থাকে যথাক্রমে 25 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 10 ডিগ্রি সেন্টিগ্রেড। আর গ্রেট ডিভাইডিং রেঞ্জের পশ্চিমে বৃষ্টিচ্ছায় অঞ্চলে অবস্থান কারণে বৃষ্টিপাতের পরিমাণ এখানে কম, ঠিক আছে, প্রায় বলতে গেলে 50 সেমি থেকে 75 সেমি, ঠিক আছে। আর দক্ষিণের সমুদ্র উপকূলে ভূমধ্যসাগরী, মানে দক্ষিণ দিকে হচ্ছে সমুদ্রের উপকূল বরাবর কি কি জলবায়ু লক্ষ্য করা যায়, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল লক্ষ্য করা যায়, ঠিক আছে। এবার হচ্ছে স্বাভাবিক উদ্ভিদ, সেখানে স্বাভাবিক উদ্ভিদ কি আছে, নাতিশীতোষ্ণ জলবায়ু ও কম বৃষ্টিপাতের জন্য এখানে তৃণভূমির সৃষ্টি হয়েছে। কিসের সৃষ্টি হয়েছে, তৃণভূমির সৃষ্টি হয়েছে, যা ডাউন্স নামে পরিচিত। কয়েকটি স্থানে ওক, ম্যাপল, পপলার প্রভৃতি পর্ণমোচী উদ্ভিদ লক্ষ্য করা যায়। তাহলে ডাউন্সের সাথে সাথে তৃণভূমির সাথে সাথে ওক, ম্যাপ, পপলারও সৃষ্টি হয়েছে। অ্যাডিলেড অঞ্চলে ভূমধ্যসাগরীয় যে উদ্ভিদ লক্ষ্য করা যায়, মানে জন্মায়, ঠিক আছে। এই যে তোমাদের এবার হচ্ছে কি, এটা হচ্ছে মারে ডার্লিং অববাহিকা, ঠিক আছে, আরো মানে সামনে থেকে দেখানো হয়েছে মারে ডার্লিং অববাহিকা। এই মারে ডার্লিং অববাহিকার মানে এই যে আমরা দেখলাম যে আমরা ছবিতে দেখলাম যে 20% অবস্থিত, ঠিক আছে, সেই 20%-এর মধ্যে এটাকে আরো বড় করে দেখানো হয়েছে। এই যে পুরো অবস্থানটা দেখতে পাচ্ছ, এই পুরোটা, ঠিক আছে, বড় করে দেখানো হয়েছে, ঠিক আছে, ওটা মানে কাছ থেকে দেখানো হয়েছে। এবার কি বলেছে, কৃষি ও পশুপালন, তোমরা জানো সেখানে জলের আধিক্য বেশি, মানে কৃষি এবং পশুপালন সেখানে উন্নত হবে। কি বলেছে, মারে ডার্লিং অববাহিকা অস্ট্রেলিয়ার সব থেকে কৃষি সমৃদ্ধ অঞ্চল, বললাম যেটা। এখানে উন্নত যন্ত্রের সাহায্যে গম, যব, ভুট্টা, ওট, রাই উৎপাদন করা হয়। দক্ষিণের ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে প্রচুর পরিমাণে আঙুর, লেবু, আপেল, পিচ, কমলা লেবু, নাশপাতি প্রভৃতি ফলের চাষ হয়। এই অববাহিকায় ডাউন্স তৃণভূমিতে মেরিনা, লিঙ্কন, মাছ প্রভৃতি ভালো জাতের ভেড়াও পালন করা হয়। এবার হচ্ছে পশুপালন, এতদূর আমরা পড়লাম কি, কৃষিকাজ, এতদূর পড়লাম কৃষিকাজ, ঠিক আছে। এবার হচ্ছে কি পশুপালন দেখা যায়, তাহলে কৃষিকাজ সম্পর্কে কি জানলাম, কৃষিকাজ সম্পর্কে কি জানলাম, কৃষিকাজ সম্পর্কে আমরা জানলাম যে এই যন্ত্রের সাহায্যে প্রচুর পরিমাণে মানে এখানে প্রচুর পরিমাণে গম, ভুট্টা, ওট, রাই উৎপাদন করা হয়। দক্ষিণ থেকে যেহেতু ভূমধ্যসাগরীয় জলবায়ুটার বেশি প্রভাব দেখতে পাওয়া যায়, যার কারণে আঙুর, লেবু, আপেল, পিচ, কমলা লেবু ইত্যাদি জাতীয় ফলের চাষ করা হয়ে থাকে, ঠিক আছে। আবার এই অববাহিকায় ডাউন্স তৃণভূমিতে মেরিনো, লিঙ্কন, মাছ প্রভৃতি ভালো জাতের ভেড়াও করা হয়। এবার হচ্ছে পশুপালনের দিক থেকে এই অঞ্চলে উত্তরে কুইন্সল্যান্ড আর দক্ষিণ পূর্বে নিউ সাউথ ওয়েলস গবাদি পশুপালন করা হয়, ঠিক আছে। এটা থেকে প্রচুর পরিমাণে মাংস, দুগ্ধজাত দ্রব্য ইত্যাদি উৎপাদিত করা হয়। অস্ট্রেলিয়া গোমাংস উৎপাদনে, মানে গরুর মাংস উৎপাদনে পঞ্চম ও পশম উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে অস্ট্রেলিয়া গোমাংস উৎপাদনে হচ্ছে কি পঞ্চম আর পশম উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে, ঠিক আছে। ছবিটা আমরা দেখাবো, কি বলেছে দেখো, ছবিটা দিয়ে আগে দেখিয়ে নি। ছবিটাতে দেখছো এখানে একটা ছবি দেওয়া আছে, দেখো কি বলেছে, বলছে মাংস উৎপাদনকারী অঞ্চল, দেখো পিঙ্ক কালার কোথায় আছে, সেই অঞ্চলটা হচ্ছে মাংস,
এই যে মানে এখানে পশুপালনটা লক্ষ্য করা যায়, ঠিক আছে, এই অঞ্চলটা জুড়ে। মাংস উৎপাদন অঞ্চল, দুগ্ধ, দুগ্ধ হচ্ছে কি দুগ্ধ, এই যে দুগ্ধ, এই জায়গাগুলোতে পশুপালনটা বেশি পরিমাণে চাষ করা হয়, ঠিক আছে। হচ্ছে গম বলে, গম বলা, গম বলে, দেখো গম বলায় কত দেখছো, দেখো এই পুরো অববাহিকাটা হচ্ছে পুরো নদী, মানে নদী বললে কি বলবো, মারে ডার্লিং নদী অববাহিকা জুড়ে অবস্থিত, তাহলে প্রচুর যেহেতু পলি সঞ্চয় করে তাহলে প্রচুর পরিমাণে চাষ হয়, যার কারণে হচ্ছে গম বলে, মানে গম চাষ প্রচুর হয়, যার কারণে কি কতটা অঞ্চল জুড়ে মানে প্রায় বেশিরভাগই অঞ্চল জুড়ে হচ্ছে গম বলা। মেষ বলা, সরি আমার একটা ভুল হলো, গম বলাইটা সরি সরি গম বলাইটা এইটা, ঠিক আছে, আমার একটা ভুল হলো, গম বলাইটা এটা নয়, বলছি। এ দেখো গম বলায় আমরা দেখলাম যে মাংস বলায়, এটা দেখলাম তো। তারপর হচ্ছে কি দুগ্ধজাত, এই যে দুধ, যে ইয়েলো কালারটা দেখছো এটা দুগ্ধজাত। গম বলাই, যে গম বলাইটা হচ্ছে এইটা, মানে প্রধানত এই জায়গাটা হচ্ছে গম বলা। আর মেষ বলায় যেহেতু তৃণের ভাগ বেশি, যার কারণে মেষ বলায়, মেষ দেখতে পাওয়া যায় প্রচুর পরিমাণে, ঠিক আছে। তারপর হচ্ছে কি দেখো বলছে এখানকার পশু খামার গুলোতে খুব বড়, আর যারা এখানে শ্রমিকের কাজ করে তাদের জ্যাকস বলে, বলছে এখানকার পশু খামার গুলো খুব বড়, আর যারা এখানে শ্রমিকের কাজ করে তাদেরকে জ্যাকস বলে। তাহলে জ্যাকস কি বলে, জ্যাকস কাকে বলে, এখানকার পশু খামার গুলো খুব বড়, আর যারা এখানে মানে পশু খামার গুলোতে কাজ করে তাদেরকে আমরা জ্যাকস বলি, ঠিক আছে। কি বলেছে, ওসিয়ানিয়া বিশেষত অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড কৃষিজ ও পশুপালনে উন্নত হওয়ার প্রধান কারণগুলো কি, কি কারণে নিউজিল্যান্ড আর অস্ট্রেলিয়ার কৃষিতে উন্নত। সমতল ভূমি, অস্ট্রেলিয়ার ডাউন্স এবং নিউজিল্যান্ডের সমতল ভূমি বৃহৎ আকারে কৃষির উপযোগী, ঠিক আছে। তাহলে কি এখানকার সমতল ভূমি কৃষিক্ষেত্রে খুবই উপযোগী, ঠিক আছে। 2 নম্বর কি উপযুক্ত জলবায়ু, মানে জলবায়ুটা উপযুক্ত, কি জলবায়ু বলছে, নাতিশীতোষ্ণ জলবায়ু হওয়ায় গম, যব, ওটস প্রভৃতি শস্য ভালো পরিমাণে জন্মায়। তাহলে কি প্রথমত হচ্ছে যে সমতল ভূমি, তারপর হচ্ছে জলবায়ু, উপযুক্ত জলবায়ু, তারপর হচ্ছে কি উর্বর মৃত্তিকা, কি মৃত্তিকা, আগ্নেয় ও পলি মাটি কৃষির জন্য প্রচুর পরিমাণে উপযোগী। যান্ত্রিক কৃষি, তারপর কি যান্ত্রিক কৃষি উৎপাদন করার, মানে কি যান্ত্রিক কৃষি মানে কিছুই না, উন্নত যন্ত্রপাতির সাহায্যে কৃষি কাজ করা হয়, এটাই। কি বলেছে দেখো, আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের ফলে উৎপাদন প্রচুর পরিমাণে হয়। এবার কি বলেছে, কম জনসংখ্যা, বড় খামার, বড় বড় খামারে বাণিজ্যিক কৃষি করা সম্ভব, ঠিক আছে। বড় বড় যত খামার বেশি হবে, ফসল তো উৎপাদন হচ্ছে, সেগুলো তো রাখার জন্য খামার দরকার, তাহলে যত বড় খামার হবে তত বেশি ফসল উৎপন্ন হলেও কোনো সমস্যা নেই, তাই তো, সেটাই বলেছে। মানে প্রচুর ফসল হলেও সেটা নষ্ট হবে না, খামারেই জমা করা যেতে পারে। তারপর হচ্ছে কি উন্নত সেচ ব্যবস্থা, উন্নত সেচ ও ব্যবস্থা বৈজ্ঞানিক পদ্ধতি, বলছে উন্নত প্রযুক্তির ব্যবহার কৃষিকে উন্নত করেছে, যত উন্নত প্রযুক্তি হবে, যত উন্নত প্রযুক্তির ব্যবহার হবে তত কৃষিতে উন্নত হবেই। নেক্সট কি পশুপালনে উন্নত, তাহলে কৃষি কেন উন্নত, আমরা কি কি জানলাম, উর্বর মৃত্তিকা, জলবায়ু, সমতল ভূমি, উন্নত যন্ত্রপাতি প্রয়োগ, খামারের প্রাদুর্ভাব, ঠিক আছে। এবার কি পশুপালনে উন্নতি, তার কারণগুলো কি, তৃণভূমি, অস্ট্রেলিয়ার ডাউন্স এবং নিউজিল্যান্ডের ঘাসভূমি পশুচারণের জন্য আদর্শ, ঠিক আছে। যেহেতু তৃণভূমি তাহলে পশুচারণের জন্য সেটা আদর্শতা থাকবে, তাহলে আদর্শ। অনুকূল জলবায়ু, অতিরিক্ত শীত বা গরম না হওয়ায় পশুপালন সহজ, ঠিক আছে, জলবায়ুর কারণে হয়। উন্নত জাতের পশু ও মেরিনো ভেড়া, উন্নত গরুর জাত পালন করা হয়, উন্নত প্রকৃতির পশুও এখানে পালন করা হয়ে থাকে। আধুনিক পশুপালন পদ্ধতি, বৈজ্ঞানিক খামার ব্যবস্থা, ভেটেরিনারি সুবিধা, ঠিক আছে, বৈজ্ঞানিক খামার ব্যবস্থা এখানে আছে।
পশুকে রাখাও যাবে, যার কারণে পশুপালনে বেশি উন্নত। ভেটেরিনারি সুবিধা, আন্তর্জাতিক বাজারে চাহিদা, উল, মাংস, দুগ্ধজাত পণ্যের রপ্তানি এখানে বেশি। মানুষের চাহিদা যদি থাকে সেখানে তো মানুষের চাহিদা মেটানোর জন্য পশুপালন তো আরো বেশি করে করা হবে, তাই না? চাহিদাও একটা মূল কারণ হয়ে থাকে। পরিবহন ও হিমাগারের সুবিধা, বলছে কোল্ড স্টোরেজ এবং দ্রুত পরিবহনের সুবিধা রয়েছে। তাই বলা যায় প্রাকৃতিক অনুকূলতা ও আধুনিক প্রযুক্তির সম্মিলিত ফলে ওশিয়ানিয়া কৃষি এবং পশুপালনে উন্নত। তাহলে কি জানলাম? কৃষিতেও উন্নত, পশুপালনেও উন্নত। পশুপালনে কেন উন্নত? তৃণভূমির আর্থিকতা, পশুর পশুর যে জিনিসের দাম, মূল, ওগুলোর চাহিদা বেশি থাকার কারণে, পশুকে সংরক্ষণ করার খামার আছে, পরিবহন ব্যবস্থা উন্নত, এই সমস্ত কারণে পশুপালনও ওশিয়ানিয়ায় খুব উন্নত। এবার কি বলেছে? ওশিয়ানিয়া বিশেষত অস্ট্রেলিয়া প্রশান্ত মহাসাগর খনিজ শিল্পে তুলনামূলক উন্নত নয়। কৃষি পশুপালনে উন্নত, কিন্তু খনিজতে তেমন ভাবে উন্নত নয়। কারণ কি? কারণ হচ্ছে খনিজ ক্ষেত্রে কম উন্নতির কারণ দ্বীপালীয় প্রকৃতি। ওশিয়ানিয়া অধিকাংশ দেশ ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত, ফলে বড় খনিজ ভান্ডার নেই। আমরা জানলাম ওশিয়ানিয়া প্রচুর পরিমাণে অসংখ্য ছোট বড় দ্বীপ নিয়ে গঠিত, তাই তো? তাহলে সেখানে কোনো পরিমাণে খনিজ নেই। সেকেন্ড কি বলছে? খনিজের অসম বন্টন। অস্ট্রেলিয়ার ব্যতীত অন্য দ্বীপগুলিতে খনিজ সম্পদ খুব সীমিত, মানে খনিজ যদিও বা আছে খুব কম পরিমাণে আছে। 3 নম্বর কি? খনন ব্যয়বহুল, মানে খনন করতে, মানে যে দূরবর্তী অবস্থান এবং দুর্গম এলাকা হওয়ায় খনন খরচও বেশি। আমরা জানলাম দ্বীপ নিয়ে গঠিত, পাহাড় আছে, তাহলে সেটা দুর্গম এলাকায় খুঁড়তে গেলেও সেখানে কি প্রচুর পরিমাণে খরচা হয়ে যাচ্ছে, তাই তো? নেক্সট কি বলেছে? নেক্সট হচ্ছে যে পরিবহনের সমস্যা। খনিজ উত্তোলনের পর শিল্পকেন্দ্রে না আনা কঠিন ব্যয়পক্ষ শিল্প ক্ষেত্রে অনেক উন্নতির কারণ কম। ঠিক আছে? তারপর হচ্ছে কি? শক্তির অভাব, কয়লা, জলবিদ্যুৎ ইত্যাদি পর্যাপ্ত উৎস এখানে দ্বীপে নেই। ঠিক আছে? জনসংখ্যা, শ্রমিকের অভাব, বলছে শিল্পের জন্য পর্যাপ্ত শ্রমশক্তিও নেই, মানে এখানে জনসংখ্যা কম কারণে শ্রমশক্তিও এখানে বেশি পরিমাণে নেই। বাজার ছোট পরিমাণে বাজার, অভ্যন্তরীণ বাজার সীমিত হওয়ায় শিল্পের প্রসার কম। বাজার কম মানে তাহলে বাজার যদি কম হয় শিল্প তো তেমন ভাবে প্রসার লাভ করবে না। কাঁচামালের স্বল্পতা, কাঁচামাল এখানে নেই, কারণ অধিকাংশ দ্বীপের শিল্পের জন্য প্রয়োজনীয় কাঁচামালই নেই, মানে খনিজই তো পাচ্ছে না, কাঁচামাল কি করে পাবে শিল্পের জন্য? পুঁজি ও প্রযুক্তির সীমাবদ্ধতা, ভারী শিল্প গড়ে তোলার জন্য প্রচুর পরিমাণে প্রযুক্তি চাই, পুঁজি চাই। মানে আমরা কি জানলাম এতক্ষণ? আমরা জানলাম খনিজ, ঠিক আছে, তারপর খনিজেতেও উন্নত না, আবার শিল্প ক্ষেত্রেও উন্নত নয়, কাঁচামাল পাচ্ছে না, প্রযুক্তির অভাব, আবার ভারী শিল্প করে তোলার জন্য মূলধন চাই, মূলধনটাও নেই। ভৌগোলিক বিচ্ছিন্নতা, বিশ্বের বড় শিল্প কেন্দ্র থেকে দূরে থাকায় যোগাযোগ ব্যয়বহুল। কৃষি ও পশুপালন নির্ভর অর্থনীতি। কি বলেছে? কৃষি ও পশুপালনের নির্ভর অর্থনীতি। এখানকার শিল্পের বদলে প্রাথমিক উৎপাদন বেশি হয়। প্রাথমিক উৎপাদন কি? মানুষের প্রথম উৎপাদন হচ্ছে কৃষিকাজ এবং পশুপালন। তাহলে আমরা দেখলাম যে এখানে মূলত কৃষিকাজ পশুপালনেই উন্নত, তো তাই শিল্পে আর খনিজের দিকে এদের তেমন উৎপাদনে করার জোরও নেই, আগ্রহ নেই, যেহেতু খনিজের অভাব, আর শিল্পের জন্য কাঁচামালও পায় না। খনিজের জন্য কাঁচামাল পাচ্ছে না, বা শিল্পের জন্য কাঁচামাল পাচ্ছে না। খনিজই তো নেই, শিল্পের জন্য কাঁচামালটা পাবে কোথায়? সবেরই নেই, কিছুরই নেই। ঠিক আছে? তাহলে দুটোর কাঁচামালও নেই, অনুকূল জলবায়ু প্রকৃতি, আবার মূলধন প্রচুর পরিমাণে চাই, আবার বাজারও স্বল্প প্রকৃতি, তাই না? সেই জন্য এখানে কোনো খনিজ শিল্প উন্নত হয়নি, এখানে কৃষি এবং পশুপালনের ক্ষেত্রে উন্নত হয়েছে। ঠিক আছে, আজকে আমরা এখানেই শেষ করলাম। তোমাদের যদি আমার পড়ানো ভালো লেগে থাকে তাহলে তোমরা ভিডিওটা লাইক করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো, কমেন্টে লিখে জানিও। থ্যাংক ইউ দেখার জন্য, ভিডিওটা পুরো দেখার জন্য। আর এই সম্পর্কে, ওশিয়ানিয়ার সম্পর্কে যাবতীয় শর্ট প্রশ্ন, এসএকিউ, শর্ট প্রশ্ন, এমসিকিউ সমস্ত কিছু আমাদের
ওয়েবসাইটে schoolwala.info তে তোমরা পেয়ে যাবে, তোমরা দেখে নিও। ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।